গুল্লি উঠছে উঠছে, ও বাবা, এখন তুমি খাবে? এখন তুমি খাবা? এখন তুমি খাবা? আপুমনি, আমার আপুমনি, আপুমনি, চিনতে পারছো না? নানা মাম, নানা মাম, আচ্ছা মা খাও আগে, হ্যাঁ খাওয়াও, খাওয়াই নাও, পরে কথা বলো, হ্যাঁ খাও খাও, আজকে চলে আসো, তাড়াতাড়ি চলে আসো, কালকে চলে আসো, কালকে চলে আসো, কালকে তাতা কেন? দাদা বাড়ি থাকবা? তাতা কেন দাদা বাড়িতে থাকবা? হ্যাঁ তোমাদের আমি দেখতে পাচ্ছি না মা, দেখা যাচ্ছে না ভালো, পরে কত দেখা যাচ্ছে না, রাখলাম, খোদা হাফেজ, বাই বাই। আচ্ছা তোমরা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা ম্যানেজমেন্টটা আরো একবার একটু বলে দিতে চাচ্ছি, কারণ ম্যানেজমেন্টটা ভুল হলে মুশকিল, হ্যাঁ কারণ মোলার পেজে সবসময় আসবে, এটা যদিও প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, কিন্তু লেখার সময় ভাবে লিখবা, কিন্তু বলার সময় কিন্তু তোমরা ম্যানেজমেন্টের এই যে পয়েন্ট গুলো বলছিলাম, 5টা পয়েন্ট হাতে গুনে গুনে বলবা, 5টা পয়েন্ট হাতে গুনে গুনে বলবা। 1 নম্বর পয়েন্ট হচ্ছে সাকশন ইভাকুয়েশন, 2 নম্বর পয়েন্ট হচ্ছে হলো 2 ইউনিটস অফ ব্লাড কেপ্ট এট হ্যান্ড, 3 নম্বর পয়েন্ট হচ্ছে হলো বায়োপসি করতে পাঠাতে হবে, হ্যালো একটু 1 ঘন্টা পরে লিখে দিতে হবে, হ্যাঁ আমি ক্লাস নিচ্ছি। আচ্ছা বায়োপসি হিস্টোপ্যাথি পাঠাতে হবে, 4 নম্বর পয়েন্ট হচ্ছে অক্সিটোসিন ড্রিপ দিতে হবে আপনার ইভাকুয়েশন, 5 নম্বর হচ্ছে পেশেন্ট মাস্ট বিন ফলো আপ, হ্যাঁ চলে গেল। আর বলছি যে হিস্টেক্টমি তেমন রোল নাই, যদি কোনো সেরকম জরুরি কোনো কিছু তখন কেমোথেরাপি, এই কন্ডিশন গুলোতে কিন্তু কেমোথেরাপি দেওয়া হয়, এটা আমরা আসলে জিজ্ঞেস করি হঠাৎ ইন্ডিকেশন কেমোথেরাপি আপনার মোলার প্রেগনেন্সি, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আর ফলো আপটা খুবই জরুরি আমাদের জন্য, ফলো আপটা বারবার বলছি যে অ্যাটলিস্ট 1 ইয়ার, কিন্তু আন্ডার গ্রাজুয়েটের জন্য তোমরা যদি 2 ইয়ার বলো তাহলে সমস্যা নাই, তোমরা অ্যাটলিস্ট 1 ইয়ার বললে হবে। তার মধ্যে ইনিশিয়াল ফলো আপ হচ্ছে হলো উইকলি বিটা ইসিজি ফর 3 কনজিকিউটিভ নেগেটিভ অফ দা বিটা ইসিজি, উইকলি ফর 3 কনজিকিউটিভ নেগেটিভ অফ বিটা ইসিজি, প্রথমে সপ্তাহ করবো, পরপর 3টা বিটা ইসিজি নেগেটিভ হওয়া পর্যন্ত। তারপরে আমরা কিন্তু যখন সপ্তাহ পরপর 3টা নেগেটিভ হয়ে যাবে, তখন আমরা কিন্তু পেশেন্টটাকে মান্থলি করব ফর 1 ইয়ার, তার মানে 1 বছরের বেশি কিন্তু চলে যাচ্ছে, কারণ নেগেটিভ হইতে লাগে কয়েক মাস, আর 1 বছরের বেশি এমনিতে লাগে, সেই জন্য আগে আমরা সবসময় বলতাম 2 ইয়ার, এখন অ্যাটলিস্ট 1 ইয়ার বলা হয়। স্পেশালি এই জন্যই বলা হয় যদি কোনো পেশেন্টের এজ অনেক বেশি হয়, ধরো কারো কোনো পেশেন্টের এজ তোমার হচ্ছে হলো 35 ইয়ার্স, 35-এ তার বিয়ে হলো, বিয়ে হয়ে তার একটা মোলার প্রেগনেন্সি হলো, সে যদি আরো 2 বছর দেরি করো 37 হয়ে গেলে তখন তার যে সমস্যা হবে, ওইসব ক্ষেত্রে আমরা অ্যাটলিস্ট 1 ইয়ার ফলো আপ দিয়েই তাকে কনসেপ্ট করার জন্য অ্যাডভাইস দিয়ে দেবো। এবং ফলো আপ শিডিউলের মধ্যে আমরা কি করি, ফলো আপের মধ্যে হিস্ট্রিটা নিলাম, বিটাইসি করবো এবং এক্সরে টেস্ট, বিটাইসি যেভাবে বলে দিলাম উইকলি ফর 3 কনজিকিউটিভ নেগেটিভ ফলোড বাই মান্থলি, আর এক্সরে টেস্ট করি হচ্ছে তোমরা মাসে একবার যতক্ষণ পর্যন্ত এসিজি নেগেটিভ না হয়েছে। আর হিস্ট্রি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশনের মধ্যে স্পেশালি কোরিওকার্সিনোমা হইলে যে ধরনের হিস্ট্রি থাকবে সেই হিস্ট্রিগুলো আছে কিনা সেটা আমরা দেখে নেব। আচ্ছা পেশেন্টকে আমরা ফলো আপও যদি 1 বছর করি, কিন্তু 2 বছর বাচ্চা নিতে নিষেধ করবো, হ্যাঁ তাহলে the patient should traditionally advise not to become pregnant at least 2 years. 2 years যদি পেশেন্টকে আমি প্রেগনেন্ট হতে নাই বলি, 2 years বা 1 year যাই বলো অসুবিধা নাই, কিন্তু পেশেন্টকে যদি প্রেগনেন্ট হতে নাই বলি তাহলে পেশেন্টকে তো আমার একটা অ্যাডভাইস দিতে হবে, তাহলে কন্ট্রাসেপটিভ অ্যাডভাইস আমি কি দেবো,
ইন কেস অফ মোলার প্রেগনেন্সি কন্ট্রাসেপটিভ অ্যাডভাইসের মধ্যে তুমি দিতে পারবা শুধুমাত্র ওসিপি অথবা বেরিয়ার, ওসিপি অথবা বেরিয়ার। আচ্ছা, আগে ওসিপি দিতেও নিষেধ করা হইতো, এটা এখন লো ডোজ পিল দেওয়া যাবে এবং বেরিয়ার দেওয়া যাবে। অন্যগুলো দেওয়া যাবে না কেন? যদি আমি ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ ইউজ করি, ওটা ইরেগুলার পিএ ব্লিডিং অথবা অ্যামোনিয়া হতে পারে। ওর যদি আমি আইসিডি দেই, আইসিডি ইউট্রাইন ক্যাভিটির মধ্যে থাকবে, তখন একটা ইনফেকশনের চান্স থাকবে। সেই জন্য আমরা ওকে হয় দেবো হচ্ছে তোমার ওসিপি অথবা হচ্ছে হলো বেরিয়ার মেথড, এই দুই কন্ট্রাসেপটিভ ইউজ করতে বলবো এবং 2 বছর অ্যাডভাইস দিব, নট বিকাম প্রেগনেন্ট। আচ্ছা, প্রথমে বলেছিলাম যে পার্শিয়াল মোলের কেরিওটাইপিং বলেছিলাম যে ওর 23 থাকবে হলো ম্যাটার্নাল, আর প্যাটার্নাল আসবে হচ্ছে হলো 46 বা আরো বেশি। দুইটা স্পার্ম আসতে পারে, 3টা আসতে পারে, 4টা আসতে পারে। যতগুলো অ্যাডেড স্পার্ম হবে ততগুলা মিলে তার ক্রোমোজোমাল প্যাটার্নটা হবে। সেই জন্য যেহেতু ম্যাটার্নাল কিছু থাকবে, এই জন্য পার্শিয়ালে আমার পার্শিয়াল মোর the affection of the choanophylla is focal and there is a fetus or at least an amniotic sac is present. পুরাটা মোলার টিস্যু যদি হয়, তার মধ্যে যদি বাচ্চাও না পায়, শুধুমাত্র অ্যামনিওটিক স্যাক, একটু স্যাকও যদি পায়, তাহলে এটা কিন্তু পার্শিয়াল মোল। এটা আমাদের মাথায় রাখতে হবে। পার্শিয়াল মোলে ইজিলি সার্ভাইভ করে না। হ্যাঁ, microscopic examination dilated choanophylla shows the predominant hyperplasia of the cystinoblast and presence of fetal blood vessel with fetal red blood cell। মানে কিছু না পাইলেও আমরা এই ফিটাল ব্লাড ভেসেল এবং ফিটাল রেড সেলটা পাবো ওর মধ্যে। হ্যাঁ, পার্শিয়াল মোলের মধ্যে যদি আমরা বায়োপসি করি। চয়েস অফ ট্রিটমেন্ট হচ্ছে টার্মিনেশন অফ প্রেগন্যান্সি ইজ টু বি ডান। যখনই ডায়াগনোসিস হবে তখনই আমরা হচ্ছে টার্মিনেশন অফ প্রেগন্যান্সি। তাহলে এর তেমন কিছু নাই, এটা হলো পার্শিয়াল ফোকাল মোল থাকবে, তার সঙ্গে অ্যাটলিস্ট ফিটাস অথবা অ্যামনিওটিক মেমব্রেন পাবো। আর বায়োপসি করলে আমরা হচ্ছে যা পাই সিস্টোব্লাস্ট সাইটোব্লাস্ট পারবো, তার সঙ্গে হচ্ছে ফিটাল ব্লাড বা রেড ব্লাড সেলটা পাওয়া যাবে। যখনই ডায়াগনোসিস, যত উইকে ডায়াগনোসিস হবে, এটা হলো তোমার 10 হোক 12 হোক 13 হোক, যখনই হোক টার্মিনেশন ইজ আ চয়েস অফ ট্রিটমেন্ট। এখন একটা কথা বলছিলাম আগে যে পারসিস্টেন্ট ট্রোব্লাস্টিক ডিজিজ, শুরুতেই বললাম, মানে ম্যানেজমেন্টের শেষে দিকে বললাম যে কাদের আমরা কেমোথেরাপি দিব, তার মধ্যে একটা টার্ম ছিল পারসিস্টেন্ট ট্রোব্লাস্টিক ডিজিজ। পারসিস্টেন্ট ট্রোব্লাস্টিক ডিজিজটা আমরা কখন বলি? The persistent active molar tissue with continued elevation of HCG level 8 weeks after evacuation of hydrogen mole is referred to as a persistent trophoblastic disease. মানে হচ্ছে তুমি মোলার প্রেগন্যান্সিতে তুমি ট্রিটমেন্ট দিয়েছো, মোলার প্রেগন্যান্সি ইভাকুয়েশন অফ দ্য ইউটেরাইন ক্যাভিটি করেছো, করার পরে আমি উইকলি বিটা এসসিজি করছি, কিন্তু 8 সপ্তাহের মধ্যে যদি বিটা এসসিজি আমার নর্মাল লেভেল না আসে, তখন আমি বলবো পারসিস্টেন্ট ট্রোফোব্লাস্টিক ডিজিজ। মানে ট্রোফোব্লাস্টের যে ডিজিজ ছিল এটা পারসিস্ট করতেছে। মোর দ্যান 8 উইকস যদি বিটা এসসিজি লেভেল হাই থাকে, তাহলে আমরা বলবো দিস ইজ দ্য পারসিস্টেন্ট ট্রোফোব্লাস্টিক ডিজিজ। তাহলে যেহেতু এটা ট্রিটমেন্ট অপশন আমরা বলেছিলাম ওখানে কেমোথেরাপি, তার মানে ট্রিটমেন্ট অপশন হচ্ছে কেমোথেরাপি। হ্যাঁ, আচ্ছা, কোনো ক্ষেত্রে যদি পারসিস্টেন্ট ট্রোফোব্লাস্টিক ডিজিজ দেখা যায় যে পেশেন্টের এজ বেশি এবং ফ্যামিলি কমপ্লিট, তাহলে আমরা ওই ক্ষেত্রে হিস্টেক্টমি করতে পারি। হ্যাঁ, তাহলে হিস্টেক্টমি ইজ জাস্টিফাইড ইন আ ওমেন অ্যাপ্রোচিং 40 and or completed her family। তাহলে কেমোথেরাপি হলে মেইন চয়েস অফ ট্রিটমেন্ট, আর এই ধরনের পেশেন্ট যদি হয় তখন আমরা হিস্টেক্টমি করে ফেলতে পারি। আচ্ছা, এইটা হচ্ছিল মোলের জন্য, মোলার প্রেগন্যান্সি চলে গেল। কিন্তু এর যেটা লেট কমপ্লিকেশন হয় হলো কোরিওকার্সিনোমা। হ্যাঁ, তাহলে আমি এখন আজকে কোরিওকার্সিনোমাটাই মেইনলি পড়াবো। কোরিওকার্সিনোমাটার না, এটা হচ্ছে জানি। আচ্ছা, এইটা আমি দাঁড়াও, এখানে একটা সমস্যা হয়েছে যে এখানে আমি ফুল লেন্থ করে পড়াতে পারছি না। পড়ালে আগে যে অর্ডার ছিল, অর্ডারটা কেন চেঞ্জ করতে পারছি না। আচ্ছা, তাহলে এখনো দেখা আছে, তাই না? জি ম্যাম, দেখা যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ তো, তাই না?
জি ম্যাম। আচ্ছা, তাহলে এটা যে আমরা বলবো যে জেস্টেশনাল কোরিওকার্সিনোমা ডেভেলপ ফ্রম হার্ট করতে করতে হচ্ছে না, আগে এটা পড়ি। ইট ইজ আ হাইলি ম্যালিগন্যান্ট টিউমার অফ দ্য trophoblastic tissue. It is pure epithelial tumor composed of cytotophoblastic and cytotophoblastic cell. It is not the tumor of the uterus which is secondarily involved. মানে এটা কোনো ইউটেরাইন মানে ইউটেরাসের কিন্তু টিউমার না, এটা ট্রোফোব্লাস্টিক সেলের টিউমার। তার ট্রোফোব্লাস্টের মধ্যে থাকে হচ্ছিল সাইটোট্রোফোব্লাস্ট এবং সিনসাইটোট্রোফোব্লাস্ট। তাহলে সাইটোট্রোফোব্লাস্ট সিনসাইটোট্রোফোব্লাস্টেরই টিউমার, এটা ইউটেরাসের টিউমার না। দিস ইজ দ্য হাইলি ম্যালিগন্যান্ট। আচ্ছা, ইট মে বি অফ টু টাইপ, একটা হলো জেস্টেশনাল আর একটা হচ্ছে নন জেস্টেশনাল। একটা জেস্টেশনাল হতে পারে আর একটা হতে পারে নন জেস্টেশনাল। হয়েছে তো হয় নন জেস্টেশনাল, জেস্টেশনাল অথবা নন জেস্টেশনাল। আচ্ছা, gestational choriocarcinoma develop from the herpetiform mole, invasive mole or chorioadenoma destruous placenta site to thoracic tumor. তাহলে gestational choriocarcinoma হবে herpetiform mole থেকে invasive mole অথবা chorioadenoma destruous আর হলো placenta site to thoracic tumor। এগুলোর মধ্যে সবচেয়ে খারাপ হচ্ছে placenta site to thoracic tumor। প্লাসেন্টাল সাইট to thoracic tumor ছোট্ট একটা অ্যাবর্শন মানে মিসড অ্যাবর্শন থেকে প্লাসেন্টাল সাইট to thoracic tumor হয়। এবং প্লাসেন্টাল সাইট to thoracic tumor যদি হয় কোনো ড্রাগ রেসপন্ড করে না, এটা একদম হিস্টেরেক্টমি করে ফেলতে হয় এবং ফলো আপে রাখতে হয়। এই জন্য প্লাসেন্টাল সাইট to thoracic tumorটা বেশি আমাদের জন্য খারাপ। আর নন জেস্টেশনাল যেটা বলে এটা জেস্টেশনাল, নন জেস্টেশনালটা ম্যালিগন্যান্ট টেরাটোমা, ওভারেন টিউমারের ক্লাসিফিকেশনের মধ্যে যেখানে পড়েছিলাম টেরাটোমাতে বলেছিলাম ম্যাচিউর টেরাটোমা যেটা সেটা হচ্ছে বেনাইন কন্ডিশন, আর ইম্যাচিউর টেরাটোমা গুলো সেটা হলো ম্যালিগন্যান্ট কন্ডিশন। ওই ইম্যাচিউর টেরাটোমার মধ্যে একটা ম্যালিগন্যান্ট টেরাটোমা যেটা ইম্যাচিউরের মধ্যে, তার মধ্যে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এদেরকে সাইটোটোব্লাস্ট সিজাইটোব্লাস্ট সেল থাকে, সেখান থেকে তোমার হচ্ছে বিটাইসিসি সিক্রেশন অনেক হয়, তখন ওটাকে বলতেছে আমরা কোরিওকার্সিনোমা। এছাড়া ডিসজার্মিনোমা যেটা জার্ম সেল টিউমার বলছিলাম, এটা ইয়াং পেশেন্টদের হয়, এখান থেকে কোনো কোনো সময় দেখা যায় যে বিটাইসিসি সিক্রেশন হয়। আর একদম ডাইরেক্ট একটা ওভারেন কোরিওকার্সিনোমা হয়। এগুলো হলো সেকেন্ডারিলি, এটা হলো প্রাইমারি ডাইরেক্ট ওভারেন কোরিওকার্সিনোমা ডেভেলপ করতে পারে। আচ্ছা, এখন এই কোরিওকার্সিনোমা যদি হয় তাহলে পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার আমরা কি পাবো? হ্যাঁ, clinical features that depends on the primary growth and secondary deposits. Primary growth and secondary deposits. Patients profiles, there is a history of molar pregnancy, term pregnancy, abortion, ectopic pregnancy. মানে আমরা জেস্টেশনাল নিয়ে কথা বলবো, হ্যাঁ, আমরা নন জেস্টেশনাল নিয়ে কথা বলবো না। নন জেস্টেশনাল মানে প্রেগনেন্ট হয়নি কিন্তু কোরিওকার্সিনোমা, সেটা হচ্ছে নন জেস্টেশনাল। হ্যাঁ, তাহলে আমরা জেস্টেশনাল নিয়ে কথা বলবো যে জেস্টেশনাল যদি হয় তাহলে অবশ্যই পেশেন্ট একটা হিস্ট্রি থাকবে যে মোলার প্রেগনেন্সি ইভাকুয়েশন করেছে, অথবা তার টার্ম প্রেগনেন্সি একটা ডেলিভারি হয়েছে, অথবা অ্যাবর্শন হয়েছে, অথবা একটোপিক হয়েছে। তার মানে প্রেগনেন্সি রিলেটেড কোন একটা হিস্ট্রি থাকবে। হ্যাঁ, টু কিপ ইন মাইন্ড দ্যাট নন মোলার ইজ অলওয়েজ কোরিওকার্সিনোমা। আচ্ছা, নন মোলারটা সবসময় কোরিওকার্সিনোমা, সে তো আগে বলছিলাম, ওটা তো লাগবে না। আচ্ছা, আর সিমটমস এর মধ্যে আমরা হলো পারসিস্টেন্ট ইল হেলথ, পেশেন্ট দেখা যাচ্ছে মানে হেলথ স্ট্যাটাসটা ভালো না, ইল হেলথ থাকছে, ক্যাকেকশা থাকতেছে, তার সঙ্গে জ্বর থাকতেছে, যেহেতু পেশেন্ট অ্যানিমিক হয়ে যায়, সবসময় একটু মানে টেম্পারেচারটা রেজ করে, ইরেগুলার ইউটেরাইল ব্লিডিং আফটার এক্সপালশন অফ দ্য মোল অর নর্মাল প্রেগনেন্সি, একটা ডেলিভারি হয়ে গেছে অথবা ইভাকুয়েশন করছে কিন্তু ব্লিডিং কন্টিনিউয়াস আছে, ব্লিডিং ইজ ইন্টারমিডিয়েট অর অ্যালার্মিং হেভি, ব্লিডিংটা অল্প অল্প করে কখনো হচ্ছে, কখনো কখনো বেশি হচ্ছে, কিন্তু ব্লিডিংটা বন্ধ হচ্ছে না, 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস ধরে আমার ব্লিডিং হতেই আছে, পেশেন্ট এই ধরনের একটা কমপ্লেন করবে। সামটাইমস অফেন্সিভ ভ্যাজানাল ডিসচার্জ, কখনো কখনো অফেন্সিভ ভ্যাজানাল ডিসচার্জ হতে পারে, যে হ্যাঁ পারভেজানাল কিছু ডিসচার্জ আসতেছে, দেখা গেল সেই ডিসচার্জটা অফেন্সিভ, ফাউল স্মেলে একটা ডিসচার্জ হচ্ছে। আচ্ছা, সিমটম ডিপেন্ডস আপন দ্য সাইট অফ মেটাস্টেসিস, যেখানে যেখানে মেটাস্টেসিস হয়েছে, যেখানে যেখানে মেটাস্টেসিস যায়, এখানে মেটাস্টেসিস রুট ওই একই রকম, ব্লাড বর্ন দিয়ে যায়, লিম্ফ্যাটিক দিয়ে যায়, হ্যাঁ ডাইরেক্ট দিয়ে যায়, সিমটমস গুলা প্রডিউস করবে তুমি যেখানে যেখানে যাবে। লাংস যদি যায়, লাংসে যদি তোমার মেটাস্টেসিস হয়, লাংসের যে সিমটম সেগুলো হবে, যেমন কাফ হবে, ব্রেথিনেস হবে, ডিসনিয়া হবে, হেমাটোসিস হবে। ভ্যাজাইনাতে যদি কোনো যায়, তাহলে ভ্যাজাইনাতে গেলে তোমার একটা নোডুল ফর্মেশন হয়, একটা নোডুল ফর্মেশন হয়, ও নোডুল যদি রাপচার হয়
তাহলে ওখান থেকে ব্লিডিং হবে, ব্লিডিং ফ্রম দ্য নোডুল। আমি পিভি করলে একটা ব্লুইশ নোডুল পাবো, পার ভেজাল এক্সামিনেশন করলে একটা ব্লুইশ নোডুল পাবো। যদি লিভারে যায় তাহলে ইপিগ্যাস্ট্রিক পেইন হতে পারে, অথবা রাইট আপার কোয়াড্রেন্ট পেইন হতে পারে। যদি ব্রেনে যায় তাহলে ভিজুয়াল ডিস্টারবেন্স বা হেডেক হতে পারে। তারপরে পেশেন্টের ধরো কোথাও না, সরাসরি ব্রেনে গেল, তাহলে ও দেখা গেলো এসে তোমাকে কমপ্লেন করলো আমার খুব মাথা ব্যথা হচ্ছে। ওর একটা মোলার প্রেগনেন্সি হিস্ট্রি ছিল, ওর একটা একটোপিক অথবা নর্মাল প্রেগনেন্সি হিস্ট্রি ছিল, তাহলেও তখন আমাদেরকে চিন্তা করতে হবে যে কেন এরকম হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, আমরা ফার্দার ইনভেস্টিগেশন করে তখন কনফার্ম করবো। হ্যাঁ, আচ্ছা, এছাড়া পেশেন্টটা দেখতে হবে একটা ইল এবং পেল অ্যানিমিক থাকে পেশেন্টের জন্য, আর ফিজিক্যাল সাইন প্রেজেন্ট উইথ দ্য অর্গান ইনভলভমেন্ট, যে অর্গানে গেছে সেই অর্গান ইনভলভমেন্ট যা থাকবে সেরকম আমরা জিনিস পাবো। সবচেয়ে কমন ইনভলভমেন্ট হয় হচ্ছিল লাং আর হচ্ছিল ভেজাইনা। কমন ইনভলভমেন্ট হচ্ছে লাং এন্ড ভেজাইনা, কমন ইনভলভমেন্ট। লাং এবং ভেজাইনা যেহেতু আগে ইনভলভমেন্ট হয়, সেই জন্য লাংয়ে আমরা যদি একটা এক্সরে করি, এক্সরে চেস্ট, তাহলে সেখানে আমরা একটা বলি ক্যানন বল or snowstorm appearance in the lung give lead a finding of acute pulmonary hypertension or pleural effusion. যাই হোক, আমরা ক্যানন বল পাবো, এটা মনে রাখো, ক্যানন বল এক্সরে শ্যাডো পাবো ইন কেস অফ কোরিওকার্সিনোমা। ক্যানন বলটা এত কিছু দরকার নেই, যদি পালমোনারি এডিমা হতে পারে, তারপরে তোমার ইফিউশন হতে পারে, কিন্তু ক্যানন বল অ্যাপিয়ারেন্সটা সবাই আমরা জানতে চাই ক্যানন বল অ্যাপিয়ারেন্সটা। হ্যাঁ, তাহলে ক্যানন বলটা মনে রাখতে হবে, অন্য কিছু মনে না রাখলেও। কিন্তু বেশি ইনভলভমেন্টে যে হলে তোমার পালমোনারি হাইপারটেনশন, প্লুরাল এফিউশন হবে তোমরা জানোই, তাও এখানকার স্পেশাল ফিচার হচ্ছিল এই ক্যানন বল অ্যাপিয়ারেন্সটা। লিভারে গেলে হেপাটিক ম্যাস্টাইটিস মে স্ট্রেস তখন ইপিগ্যাস্ট্রিক পেইন। Patient may also present with an acute emergency due to intraperitoneal hemorrhage following the hepatic rupture. বেশি ইনভলভমেন্ট টু হেপাটিক রাপচার যদি হয়, পেশেন্ট হচ্ছিল অ্যাকুট অ্যাবডোমেনে হয়তো ভর্তি হবে। আর ভেজানাল এক্সিউশন যদি করি তাহলে ইউটেরাস এনলার্জ ডিউ টু সাব ইনভলিউশন, ঠিক মতো ইনভলিউশন হবে না, ওভারি গুলো এনলার্জ থাকবে, সিস্টিক থাকবে। যদি আমি ফর্নিক্সে ফিল করার চেষ্টা করি তাহলে দেখবো যে ওভারি গুলো পালপেবল এবং হচ্ছে সিস্টিক। হ্যাঁ, পিভি করলে। আচ্ছা, ইন কেস অফ ভেজানাল ম্যাস্টাইটিস দ্যাট ইজ এটা একটা খুব ইম্পর্টেন্ট ফাইন্ডিংস, যে ভেজানাল ম্যাস্টাইটিস এবং লাংসে ম্যাস্টাইটিস যেটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য লাংসে পাবো ক্যানন বল অ্যাপিয়ারেন্স, আর ভেজানাল ম্যাস্টাইটিস হলে there is a purplish red nodule are seen in the suburethral region and in the fornix which bleeds briskly if the biopsy is, যখন বায়োপসি দিতে যায় তখন দেখা যায় যে এখানে খুব বেশি হচ্ছে তোমার, যদি কোনো রাপচার বায়োপসি নেওয়ার সময় যদি কোনো ভেসেল ওপেন হয়ে যায় তাহলে খুব বেশি ব্লিডিং হয়। তাহলে লাংসে আর হচ্ছে এতে আমরা এই জিনিসটা পাবো। হ্যাঁ, নেক্সট আমরা চলে আসি হচ্ছে এর ইনভেস্টিগেশনে আমরা কি পাবো। এটা এই সিনারিটা তো না, এইটা কেমন আচ্ছা, এটা ডিলিট করতে পারছি না কেন। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে আমরা পাচ্ছি হলো যে বিটা এসসিজিটা হচ্ছে হলো ইউরিন অথবা যদি ব্লাডে দেখি তাহলে দুই জায়গাতে কিন্তু হাই পাবো। আচ্ছা, বিটা এসসিজি কিন্তু আমরা যে ইউরিনারি প্রেগন্যান্সি টেস্ট করি, এই প্রেগন্যান্সি টেস্টে আচ্ছা, ইউরিনারি যে প্রেগন্যান্সি টেস্ট করি এটা কবে পজিটিভ হয় তোমরা জানো? ইউরিনে যদি প্রেগন্যান্সি টেস্ট করো কবে পজিটিভ হবে তোমরা কি জানো? কেউ বলতে পারবা কবে পজিটিভ হয়? একটা পেশেন্ট যদি প্রেগনেন্ট হয় তো ইউরিনে টেস্ট করলে কবে পজিটিভ হয়? ম্যাডাম আফটার 14 days। আফটার 14 days। 14 days, তার মানে 45 ডেজে হয়। ঠিক আছে, 45 ডেজে। কিন্তু তুমি যদি সিরামে যদি বিটা এসসিজি করো কবে পজিটিভ হয় জানো? 6 day। আফটার 6 days লাগবে, আফটার 6 ডে লাগবে, মিসিং পিরিয়ডের আগেই পজিটিভ হবে।
কারণ আমাদের আচ্ছা। ফার্টিলাইজেশন হলো 14তম দিনে, তাই তো? জি ম্যাডাম। 14তম দিনে ফার্টিলাইজেশন হয়, তারপরে বিটাইসিস সিক্রেশন হয়। তুমি ধরো কোনো একটা মহিলার রেজিস্ট্রেশনের ডেট আছে হলো 2 তারিখে, তুমি 1 তারিখে যদি পরীক্ষা করো তাও তার পজিটিভ আসবে, তাও কিন্তু পজিটিভ পাওয়া যাবে। যাই হোক, আর ইউরিনে পাবো আমরা হচ্ছে 45 ডেজে। এখন কথা হলো যে ইউরিন আর ব্লাডের মধ্যে পার্থক্য হলো যে ইউরিনে আমরা হলো কোয়ান্টিটিতে অ্যাসেস করতে পারি না, শুধু কোয়ালিটি, মানে হলো এসিজে আছে কি নাই। আর সিরামে আমরা হলো কোয়ান্টিটি, যে অ্যামাউন্টটা কত আছে সেটা আমরা করতে পারি। সেই জন্য আমরা কোরিওকার্সিনোমাতে ইউরিনটা করব না। হ্যাঁ, আমরা সাধারণত শুধু সিরামই করব, মানে ব্লাডই করব। ইউরিন করে আমাদের খুব বেশি একটা ইনফরমেশন আমরা পাবো না, আমাদের এখানেই করতে হবে। আচ্ছা, the diagnosis made by confirmed by high level of ACG, the complete blood count, coagulation state, এগুলো করতে হয়, যেহেতু এটা একটা মেটাস্ট্যাটিক লেশন। এগুলোর coagulation প্রোফাইল ঠিক আছে কিনা, ফার্দার ম্যানেজমেন্ট করতে আমাদের কোনো সমস্যা হবে কিনা, সেই জন্য আমরা অথবা ব্লাড দিতে হবে কিনা, আমরা এগুলো ফিচার সবকিছু করে নিব। আরো ডায়াগনোস যদি আমরা সিটি করতে পারি, আল্ট্রাসাউন্ড গাইডেড সিটি করতে পারি, সিটি এমআরআই করতে পারি। হ্যাঁ, এগুলো সব করে আমরা ডায়াগনোসিস করব। এখন ম্যানেজমেন্টের মধ্যে হচ্ছে এই হলো 1 নাম্বার ট্রিটমেন্ট হচ্ছে হলো কেমোথেরাপি। চয়েস অফ ট্রিটমেন্ট ইজ দ্য কেমোথেরাপি, এবং এইটাই একমাত্র ম্যালিগনেন্সি যেটা 100% কিউরেবল বাই কেমোথেরাপি। 100% কিউরেবল বাই কেমোথেরাপি। কেমোথেরাপি দিয়ে 100 ভাগ ভালো হয়ে যায়। রেয়ার ক্ষেত্রে আমাদের সার্জারি আর হচ্ছে রেডিওথেরাপি লাগে। এজন্য আমরা সবসময় বলবো কেমোথেরাপি ইজ দ্য চয়েস অফ ট্রিটমেন্ট এন্ড 100% পেশেন্ট ইজ কিওর বাই কেমোথেরাপি। এক্সেপশনাল রেয়ার কেসে সার্জারি বা রেডিওথেরাপি লাগে। তাহলে কেমোথেরাপি ইজ ইন্ডিকেটেড ইন অল কেস অফ দ্য কোরিওকার্সিনোমা, বিশেষ করে জেস্টেশনাল, নন জেস্টেশনাল না, কিন্তু জেস্টেশনাল কোরিওকার্সিনোমাতে কিন্তু 100% কিউরেবল হচ্ছিল কেমোথেরাপি দেওয়া হয়। Chemotherapy is indicated in all cases of choriocarcinoma. Factor affecting the prognosis and response to the therapy, মানে থেরাপিটা ভালো কাজ করবে কিনা সেটা নির্ভর করবে আমাদের পেশেন্টের এজ কেমন, পেটে কেমন, হ্যাঁ, সাইজ, টিউমারের সাইজ কেমন, সাইট অফ মেটাস্টাসিস গতি, ডিউরেশন অফ প্রেগন্যান্সি কেমন, এগুলো দেখে আমাদের কিন্তু এগুলা নির্ভর করবে। হ্যাঁ, এইখানে একটা জিনিস আছে, সেটা হলো হাই রিস্ক এবং হচ্ছে লো রিস্ক হচ্ছে কোরিওকার্সিনোমা। কোন পেশেন্ট গুলো হাই রিস্ক আর কোন পেশেন্ট গুলো লো রিস্ক। হ্যাঁ, আচ্ছা, তার আগে হচ্ছে যে আমরা ব্লাডের এই পরীক্ষাগুলো সবগুলো রেগুলার বেসিসে করে নেবো। এই জন্য করে নেবো, করে আমরা কেমোথেরাপি ইফেক্টটা দেখবো এবং কেমোথেরাপি দেওয়া যাবে কিনা। যে কোনো কেমোথেরাপি দিলে ব্লাড কাউন্ট, লিভার ফাংশন, কিডনি ফাংশন, এক্সারসাইজ এবং এসিজি লেভেলটা করে নেবো আমরা। আর যাই হোক, মিনিমাম লেভেল আমাদের এরকম থাকতে হবে, নাহলে আমরা দিতে পারবো না। কোন পেশেন্ট গুলো আমাদের হাই রিস্ক আর কোন পেশেন্ট গুলো আমাদের লো রিস্ক। লো রিস্ক জানলে হাই রিস্ক দেওয়া যায়, হাই রিস্ক জানলে লো রিস্ক দেওয়া যায়। লো রিস্ক হচ্ছিল যাদের আমাদের কোরিওকার্সিনোমা আছে কিন্তু এদের রিস্ক কম, এদের ফেটটা ভালো। ফলোইং মোলার প্রেগনেন্সি, একটু প্রেগনেন্সি উইদিন 4 মান্থ, মানে মোলার প্রেগনেন্সি বা একটু প্রেগনেন্সি পরে যদি আমি তুমি ডায়াগনোসিস করো যে এটা কোরিওকার্সিনোমা, তাহলে এর লো রিস্ক, এবং ডায়াগনোসিস উইদিন 4 মান্থের মধ্যে যদি হয়। এসিজি লেভেল যদি আমাদের লেস দেন 40,000 ইন্টারন্যাশনাল ইউনিট যদি হয়, এবং হচ্ছে মেটাস্টাসিস হচ্ছে লাংস এবং ভ্যাজাইনা যদি মেটাস্টাসিস থাকে, লাংস এবং ভ্যাজাইনা যে দুটাতে ফার্স্ট অ্যাফেকশন হয়। কিন্তু যদি ব্রেন যদি হয়, কিডনি যদি হয়, লিভার যদি হয়, তাহলে হচ্ছে হাই রিস্ক। আর হচ্ছে হিস্ট্রি অফ কেমো, নাম্বার অফ হিস্ট্রি অফ কেমোথেরাপি কয়টা ডোজ দেওয়া আছে বা কেমোথেরাপি পাইছে কিনা, সেটার উপর নির্ভর করবে হাই রিস্ক অথবা লো রিস্ক। একই জিনিস ফলোইং টার্ম প্রেগনেন্সি হলে হাই রিস্ক, 4 মাস পরে যদি ডায়াগনোসিস হয় তাহলে তোমার হাই রিস্ক। এসিজি লেভেল যদি মোর দেন 40,000 তাহলে হাই রিস্ক। মেটাস্টাসিস যদি ব্রেন এবং লিভারে তাহলে হাই রিস্ক, এবং প্রিভিয়াস হিস্ট্রি অফ কেমোথেরাপি যদি থাকে তাহলে হচ্ছে হাই রিস্ক। না থাকলে লো রিস্ক, থাকলে হচ্ছে হাই রিস্ক। তাহলে একটা বললাম যে মোলার প্রেগনেন্সি একটা লো রিস্ক হাই রিস্ক আছে, এবং কোরিওকার্সিনোমার একটা হাই রিস্ক লো রিস্ক আছে। তাহলে কোরিওকার্সিনোমার হাই রিস্ক লো রিস্ক হচ্ছে এদের প্রগনোসিস কেমন সেটার উপর বেস করে হাই রিস্ক এবং লো রিস্ক নির্ভর করে। আরেকটা হচ্ছে ট্রিটমেন্ট প্রোটোকল নির্ভর করে হাই রিস্ক লো রিস্ক উপরে। এবং যদি লো রিস্ক যদি হয় তাহলে সেই পেশেন্টকে আমরা শুধু সিঙ্গেল এজেন্ট কেমোথেরাপি দিব। আর হাই রিস্ক যদি হয় তাকে আমরা হচ্ছে কম্বাইন বা মানে মাল্টিপল এজেন্ট কেমোথেরাপি দিব, মাল্টিপল এজেন্ট কেমোথেরাপি দিব। হ্যাঁ, যদি আমাদের হাই রিস্ক যদি হয়। সার্জারি পরে খুব একটা লাভ নাই, hysterectomy লিমিটেড ইন্ডিকেশন অফ hysterectomy। আমরা সার্জারি বা রেডিওথেরাপি খুব কমই দেই বা আমাদের লাগে খুব কম, সেই জন্য এটা আমাদের তো দরকার নাই।
আচ্ছা না বেশি স্লাইড নাই, একটু দেখাই দিই। লো রিস্ক হচ্ছে সিঙ্গেল এজেন্ট কেমোথেরাপি দিব, হাই রিস্ক অথবা রেজিস্ট্যান্ট কে যদি তাহলে কম্বিনেশন দিব। আর ফ্যামিলি কমপ্লিট এবং নন মেটাস্ট্যাটিক যদি থাকে তাহলে আমি হিস্টেক্টমি করে ফেলতে পারি। তাহলে ফ্যামিলি কমপ্লিট এবং নন মেটাস্ট্যাটিক, তাহলে এখানে কিন্তু আমাদের আর একটা ক্লাসিফিকেশন চলে আসলো। একটা ক্লাসিফিকেশন হচ্ছে হাই রিস্ক, একটা হচ্ছে লো রিস্ক। আর একটা ক্লাসিফিকেশন হলো মেটাস্ট্যাটিক আর হলো নন মেটাস্ট্যাটিক। নন মেটাস্ট্যাটিক মানে হলো ইউটেরাইন ক্যাভিটির মধ্যে আছে, মেটাস্ট্যাটিক মানে হচ্ছে ইউটেরাস থেকে বাইরে চলে গেছে। বুঝতে পারছো জিনিসটা? দুইটা ক্লাসিফিকেশন আছে কিন্তু মোলার কোরিওকার্সিনোমার, একটা লো রিস্ক এন্ড হাই রিস্ক, আর একটা হচ্ছে মেটাস্ট্যাটিক এন্ড নন মেটাস্ট্যাটিক। তাহলে মেটাস্ট্যাটিক যদি হয় তাহলে তখন লো রিস্ক হাই রিস্ক ক্লাসিফিকেশনটা আসে, আর নন মেটাস্ট্যাটিক যদি হয়, যদি ইউটেরাসের মধ্যে শুধু থাকে তাহলে আমি শুধু হিস্টেক্টমি করে ফেললেই হবে। সার্জারি আমরা যদি করতে চাই, যেটা আগেই করলাম যে নন মেটাস্ট্যাটিক যদি হয় তাহলে আমি হিস্টেক্টমি যে করে দিলাম, নন মেটাস্ট্যাটিক যদি হয়, নন মেটাস্ট্যাটিক ক্ষেত্রে আমরা হিস্টেক্টমি করে ফেললাম, তাহলে কিন্তু দেখা যায় প্রগনোসিসটা অনেক ভালো হয়। দাঁড়াও, হ্যাঁ সাদিয়া ভালো আছে? তুমি তুমি পিপি নিয়ে গেলে না যে? আচ্ছা ঠিক আছে, আবার ভালো করে ইয়ে করো, হাত মুখ দাও। হ্যাঁ হ্যাঁ, তুমি ভালো করে হাত মুখ দাও, মুখ টুক দাও, ওগুলাতে নাক মুখ বেশি করে দাও। ঠিক আছে, দেখা যাক, আল্লাহ ভরসা। হ্যাঁ আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। ওই আমাদের যে কোভিড রোগী পজিটিভ হয়েছে এটা নিয়ে দুনিয়া ঝামেলা পড়ছি আমরা। বলছি যে ওন ইনফেকশন হয়েছে, কে ড্রেসিং করবে, খুব যন্ত্রণা। আচ্ছা যাই হোক, তাহলে এখানে যদি মেটাস্ট্যাটিক হয় তার হচ্ছে লো রিস্ক এবং হাই রিস্ক হবে। নন মেটাস্ট্যাটিক হলে শুধু হিস্টেক্টমি করে দিলে কিন্তু পেশেন্ট ভালো হয়। এখন হচ্ছে আমরা যে সিঙ্গেল এজেন্ট বললাম, সিঙ্গেল এজেন্ট বলতে আমরা কি দিই? সিঙ্গেল এজেন্ট বলতে আমরা দিই হলো মেথোট্রেক্সেট। বেসিক্যালি আমরা শুধু মেথোট্রেক্সেট কিন্তু দেই না, আমরা দিই হচ্ছে মেথোট্রেক্সেট এবং হচ্ছে ফলিনিক অ্যাসিড। এগুলো ডোজ তোমাদের মনে রাখার কোনো দরকার নেই, ডোজ মনে রাখার দরকার নাই। তোমরা শুধু মনে রাখো যে আমরা দেই হচ্ছে সিঙ্গেল এজেন্ট মানে হচ্ছে মেথোট্রেক্সেট উইথ ফলিনিক অ্যাসিড, মেথোট্রেক্সেট উইথ ফলিনিক অ্যাসিড। কয় দিনে একটা কোর্স? 8 দিনে একটা কোর্স, 8 দিন, 8 দিনে একটা কোর্স। এই 8 দিনের মধ্যে তুমি 4 দিন দিবা হলো মেথোট্রেক্সেট, 4 দিন দিবা হচ্ছে ফলিনিক অ্যাসিড। তাহলে একদিন দিব আমি হচ্ছে ফলিনিক অ্যাসিড, একদিন দিব মেথোট্রেক্সেট, মানে অল্টারনেট ডেতে। হ্যাঁ, এভরি আজকে যদি ফলিনিক অ্যাসিড দেই কালকে মেথোট্রেক্সেট, তারপর দিন ফলিনিক অ্যাসিড, তারপর দিন মেথোট্রেক্সেট। এইভাবে 4 4 8 দিনে একটা কোর্স হবে। এরকম কোর্স সাধারণত তোমার 8 থেকে 10টা কোর্স লাগে নরমাল হতে। হ্যাঁ, এটাকে আমরা বলবো হচ্ছে সিঙ্গেল এজেন্ট কেমোথেরাপি, যেটা লো রিস্ক দিব। যদি হাই রিস্ক হয় তাহলে সেখানে কিন্তু আমরা মাল্টি এজেন্ট দেবো। মাল্টি এজেন্ট কেমোথেরাপির মধ্যে হচ্ছে এই মেথোডেক্স থাকে, তার মধ্যে একটা নাম শুধু মনে রাখো, ম্যাক থেরাপি, MAC, বড় হাতের এম, বড় হাতের এ, বড় হাতের সি। এম তে মেথোট্রেক্সেট, এ তে অ্যাড্রিয়ামাইসিন, আর সি তে হলো সাইক্লোফসফামাইড। তাহলে একটা থেরাপি মনে রাখলে হবে ম্যাক থেরাপি। এছাড়া অনেক থেরাপি আছে, ব্যাকশো থেরাপি, মডিফাইড ব্যাকশো থেরাপি, আরো অনেক কিছু আছে, অত কিছু জানা দরকার নেই। তোমরা মেথোট্রেক্সেট ফলিনিক অ্যাসিড মিলে একটা সিঙ্গেল কোর্স, যেটাকে বলা হচ্ছে হলো সিঙ্গেল ড্রাগ, মানে মেথোট্রেক্সেটটা হচ্ছে হলো বেসিক ড্রাগ, আর ফলিনিক অ্যাসিডটা হচ্ছে হলো এই মেথোট্রেক্সেটে কাজ করে অ্যান্টি ফলিনিক অ্যাসিড হিসাবে এবং নর্মাল সেলগুলো ডিস্ট্রাকশন করে। যাতে নর্মাল সেল ডিস্ট্রাকশন না হয় সেই জন্য ফলিনিক অ্যাসিড দিয়ে আমরা এটাকে কভার করি। সেই জন্য এই থেরাপিটাকে আমরা বলি দিস ইজ আ রেস্কিউ থেরাপি। বেসিক্যালি এটা হচ্ছে একটা রেস্কিউ থেরাপি। হ্যাঁ, এটা কিন্তু আসলে রেস্কিউ, নর্মাল সেলকে রেস্কিউ করে হচ্ছে ফলিনিক অ্যাসিড। সেই জন্য এটাকে বেসিক্যালি আমরা বলি দিস ইজ দ্য রেস্কিউ থেরাপি, এটা রেস্কিউ ব্যাপার। আসল ড্রাগ হচ্ছে মেথোট্রেক্সেট, কিন্তু ফলিনিক অ্যাসিড দিয়ে আমরা রেস্কিউ করছি। আর মাল্টি এজেন্ট দেব যদি আমাদের হাই রিস্ক কেসগুলো যদি হয়। আচ্ছা, সার্জারির মধ্যে হচ্ছে যে যদি আমি দেখি যে নন মেটাস্ট্যাটিক, তখন হিস্টেক্টমি করে দিলাম। আচ্ছা, প্লেস অফ হিস্টেক্টমি ইজ লিমিটেড, কেমোথেরাপি অ্যালোন ইজ সাকসেসফুল 85% কিউর রেট, বাট উইথ নন মেটাস্ট্যাটিক এন্ড গুড প্রগনোসিস। আমরা অ্যাজ এ হোল বলি যে মোর অর লেস 100% হচ্ছে সাকসেস রেট। ইন্ডিকেশন হিস্টেক্টমি যেটুকু বললাম ওইটুকু বললে হবে। আবার রেডিওথেরাপি আমরা খুব কমই দেই, কিন্তু যদি ব্রেন অথবা লিভারে যদি চলে যায় তাহলে কিন্তু আমাদের শুধুমাত্র মেথোট্রেক্সেট দিয়ে হয় না,
তখন কিন্তু আমাদের রেডিওথেরাপি দিতে হতে পারে। তখন রেডিওথেরাপি ট্রিটমেন্ট অপশন যাবে। কতক্ষণ দিতে হবে, কি পরিমাণ দিতে হবে, কয়দিন দিতে হবে, এই ডোজ অত বেশি তোমাদের দরকার নেই। হ্যাঁ, তোমাদের মনে রাখার দরকার নেই। রেডিওথেরাপি ব্রেন বা লিভারে গেলে দিতে হবে, এইটুকু মনে রাখো। আচ্ছা, ফলো আপ শিডিউল ইজ ম্যান্ডেটরি ফর অল দ্য পেশেন্ট অ্যাট লিস্ট 2 years। এখানেও আমরা কিন্তু ওইভাবেই করব। Serum HCG, beta HCG is measured weekly until it is negative for 3 consecutive weeks. পরপর 3টা নেগেটিভ না হওয়া পর্যন্ত সপ্তাহে করতে থাকবো। Then it is measured monthly for the 6 months. তারপর আমরা মাসে করবো for 6 months, তারপর 6 monthly করবো for the life। তারপর this is the lifelong follow up। বেসিক্যালি যে কোনো ম্যালিগন্যান্সি যদি হয় তাহলে ওর ফলো আপটা কিন্তু লাইফ লং, কিন্তু ম্যান্ডেটরি হচ্ছে 2 years, কিন্তু বেসিক্যালি ফলো আপ হচ্ছে লাইফ লং ফলো আপ। আচ্ছা, এর প্রগনোসিস কেমন? দ্য কিউর রেট ইজ অলমোস্ট 100% ইন লো রিস্ক গ্রুপ। লো রিস্ক গ্রুপ প্রায় 100% ভালো, প্রগনোসিস ভালো, অত কিছু না। 70% ইন হাই রিস্ক মেটাস্টেসিস গ্রুপ। হাই রিস্ক মেটাস্টেসিস যদি হয় তাহলে তখন 70% প্রগনোসিস ভালো। রিকারেন্স রেটটা হচ্ছে নন মেটাস্ট্যাটিক যদি হয়, মেটাস্টেসিস নন মেটাস্ট্যাটিক ডিডিএল যদি হয় এটা 2 to 3% কম। and good prognosis মেটাস্ট্যাটিক ডিজিজ হচ্ছে 3 to 5%, poor prognosis হচ্ছে 21%। এত বেশি লাগবে না প্রগনোসিস। তোমরা জেনে রাখো যে কিউর রেট ইজ অলমোস্ট 100% ইন লো গ্রুপ। আচ্ছা, কোরিও কার্সিনোমা কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? আধা ঘন্টা শেষ হয়ে গেল তাড়াতাড়ি। তোমরা কি শুনতে পাচ্ছ? জি ম্যাম, শুনতে পাচ্ছি। কোনো কোশ্চেন আছে? কিছু জানতে চাও? আচ্ছা, কিছু জানতে চাও না? কারো কোনো কোশ্চেন? আমি একটা জিনিস আবার একটু রিপিট করি, সেটা হচ্ছে আমরা যে মোলার প্রেগন্যান্সি ডায়াগনোসিস করি, একটা হলো আল্ট্রাসোনোগ্রাম করে, একটা হলো বিটা ইসিজি করে। এই যদি কোশ্চেন করে এটা কি ইউরিনারি প্রেগন্যান্সি টেস্ট করে ডায়াগনোসিস করা যাবে কি যাবে না? ইউরিনারি প্রেগন্যান্সি টেস্ট যদি আমরা করি তাহলে এখানে ডায়াগনোসিস করা যাবে কি যাবে না? ইউরিনারি প্রেগন্যান্সি টেস্ট করেও কিন্তু ডায়াগনোসিস করা যাবে যদি আমরা urinary pregnancy test in higher dilution করি। urinary pregnancy test in higher dilution, urinary pregnancy test in higher dilution, urinary pregnancy test in higher dilution কথাটা মানে হচ্ছে যদি লেখা থাকে যে pregnancy positive 1 in 100, pregnancy positive in 1 in 100, তার মানে হচ্ছে 100 ভাগের মধ্যে এক ভাগ হলো ইউরিন আর 99 ভাগ হচ্ছে 99% হচ্ছিল তোমার হলো ডিস্টিল ওয়াটার। এটা মিক্স আপ করার পরে যদি পজিটিভ হয় তাহলে বুঝতে হবে যে 100 মানে 1 in 100 এ ওটা হচ্ছে পজিটিভ। কিন্তু যদি আমরা আরো ডাইলিউশন দেই 1 in 200 বা 1 in 300, 1 in 200 বা 1 in 300 ডাইলিউশন যদি পজিটিভ হয় তাহলে এটা কিন্তু কনফার্মেটরি যে এটা হচ্ছে মোলার প্রেগন্যান্সি। হ্যাঁ, আর অন্যান্য কিছু ক্ষেত্র আছে সেগুলোতে কিন্তু হায়ার ডাইলিউশনে
অথবা বিটাইসিসি লেভেলটা পজিটিভ হয়, বিশেষ করে যদি মাল্টিপল প্রেগনেন্সি থাকে। যদি টুইন প্রেগনেন্সি থাকে তাহলে কিন্তু দেখা যায় যে এটা হায়ার ডাইলিউশনে পজিটিভ হয়। 1 in 100 ডাইলিউশনে পজিটিভ কিন্তু মাল্টিপল প্রেগনেন্সিতেও হতে পারে, কিন্তু 1 in 200 বা 1 in 300 ডাইলিউশনে পজিটিভ ইউজুয়ালি মোলার প্রেগনেন্সিতেই হবে, মোলার প্রেগনেন্সিতেই হয় সাধারণত। আচ্ছা আমাকে একটু বলো তো, তোমাদের কি সিএ সার্ভিস পড়ানো হয়েছে? কেউ বলতে পারো সিএ সার্ভিস পড়ানো হয়েছে কিনা? ম্যাম আইডিন ম্যাম পড়াইছিল। তাহলে তো হয়েছে। তাহলে পিপিএস টা বাকি আছে, আমি শনিবারে পিপিএস পড়াবো, কালকে ক্লাস নিব না। হ্যাঁ, কালকে নামাজ পড়ো, শনিবারে পিপিএস পড়াবো। তাহলে বাকি আছে কি কি, আমাকে একটা লিস্ট দিতে হবে। অথবা তোমরা ক্লাস করতে চাও, বাকি আছে, অথবা ক্লাস বোঝোনি, তার একটা লিস্ট। হ্যাঁ প্রেগন্যান্সিতে ফুল হবে কি সিরাম কি বলো? দেখবো কি বলো ম্যাম? ম্যাম ওই যে মোলার প্রেগন্যান্সি যে ফলো আপ আছে না, ওখানে কি আমরা সিরামেই দেখবো বিটা এসজি? সিরামই বেস্ট। সিরামে যেমন তুমি একটা একদম লেভেল পাবা 1000, 2000, 500, কিন্তু ইউরিনে শুধু পজিটিভ আর নেগেটিভ পাবা, ঠিক আছে? আর হায়ার ডাইলিউশন করে আমরা অত ভালো করতে পারবো না, সেজন্য এটা আমরা বিটা এসজি করবো। তুমি ইউরিনে করলে তো শুধু ইউরিনারি প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ নেগেটিভ, অথবা হায়ার ডাইলিউশন কত ডাইলিউশনে পজিটিভ নেগেটিভ, কিন্তু এখানে বিটা এসজি লেভেলই পাবো। মানে সিরামে আমরা একদম স্পেসিফিক এইচসিজির বিটা ইউনিটটা দেখতে পাবো, সেই জন্য বিটা এইচসিজি করবো। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই বিটা এইচসিজি করবো। হ্যাঁ, কি কি পড়ানো বাকি আছে বলো, কেউ বলতে পারবে এখন? আচ্ছা শনিবারে বলিও। ম্যাডাম ম্যাডাম যদি সিএস সার্ভিস আপনি পড়ান ভালো হবে ম্যাডাম। আবার আর অন্য কোনো, যেহেতু অনেকদিন ধরে বসে, তাহলে কি সবই পড়ানো হয়ে গেছে? মোটামুটি তো পড়ানো হয়েছে আমি জানি, কিন্তু ম্যাডাম যদি সিএস সার্ভিস আপনি পড়ান আবার আবার ভালো হবে ম্যাডাম। আচ্ছা তোমার কি পেলভিক ইনফেকশন পড়ানো হয়েছে? আমার মনে হয় পড়ায় নাই ম্যাডাম। হ্যাঁ ইংলিশ পড়াইছে ম্যাম। পেলভিক ইনফেকশনের মধ্যে এই ক্লাইমেডিয়া, ট্যাকেমাটাস এগুলো সব আলাদা করে পড়ানো হয়েছে? চলতেছিল এটা ঈর্ষাদ ম্যাম ক্লাস নিতেছিল, কিন্তু লাস্ট মতো মনে হয়নি এখন। লাস্ট কমপ্লিট হয়নি। আচ্ছা তাহলে আমি শনিবারে নিব হলো তোমার পিপিএস টা, পোস্টপার্টাম হেমোরেজ। হ্যাঁ জি ম্যাম। আর এরপরে তোমার ধারণা যে পেলভিক ইনফেকশনটা কমপ্লিট হয়নি, কমপ্লিট না হলে পেলভিক ইনফেকশন খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিন্তু। তাহলে ম্যাম আপনি পড়াই দেন সবগুলো। সবগুলো তো পড়া যাবে না, যেগুলো যেগুলো তোমার মনে হচ্ছে, যেগুলো তোমাদের মনে হচ্ছে যে একটু পড়ালে ভালো হয় সেটা সেটা পড়াই দেবো আর কি। হ্যাঁ সব তো পড়া যাবে না। হ্যাঁ আর তোমরা পড়ো, এই ছুটির মধ্যে গানিটা বক্স গানি পড়ো, বুঝছো? আচ্ছা অফসেট মাল্টিপল প্রেগন্যান্সি, টুইন প্রেগন্যান্সি পড়ানো হয়েছে? টুইন প্রেগন্যান্সি বলতে পারো? খাতা দেখো। হ্যাঁ তোমরা খাতা দেখো, খাতা দেখো। টুইন প্রেগন্যান্সি শুরু করছিল সুইটি ম্যাম, শুরু করছিলেন। কে শুরু করছিল? সুইটি ম্যাম। স্মৃতি? স্মৃতি কই পাইলা? স্মৃতি বলতে কেউ নাই, কথা বলছো? সুইটি ম্যামের কথা বলছি ম্যাম। ও সুইটি, আচ্ছা আচ্ছা। সুইটি শুরু করছিল টুইন প্রেগন্যান্সি, শেষ হয়নি। ইসা শুরু করছিল পেলভিক ইনফেকশন, শেষ হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি আগে পিপিএস টা পড়াইনি, পিপিএস টা পড়াই তারপরে তোমার টুইন প্রেগন্যান্সি, পিপিএস তারপর জি ম্যাম সিএস সার্ভিসটা পড়াই দেন। আচ্ছা পিপিএস, তারপরে সিএস সার্ভিস, তারপরে টুইন প্রেগন্যান্সি, তারপরে হলো তোমার পেলভিক ইনফেকশন। এই কয়টা পড়াই দিলে শেষ হয়ে যাবে। আর এর মধ্যে তোমরা দেখো, তোমরা একটু বই খাতা দেখো যে কি কি তোমাদের লেকচার হয়নি। হ্যাঁ লেকচারের খাতাটা দেখো,
দেখে সেগুলো একটা লিস্ট করো। হ্যাঁ, সেগুলো সবাই 2-3 জন মিলে লিস্ট করো, 2-3 জন মিলে বুঝতে পারবা কি কি হয়েছে কি কি হয়নি। তাহলে সেই মোতাবেক আমি আবার পড়াই দেবো। হ্যাঁ, আজকে এটুকুই থাক। খুদা হাফেজ। কালকে তাহলে বাদ থাক, পরশুদিন আবার পড়াই। হ্যাঁ, ঠিক আছে, ওকে, খুদা হাফেজ।